গত ক্লাসটাতে আমি ব্লক ডায়াগ্রামগুলো তো দেখিয়েছিলাম যে একটা ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম কি কি হয়, কি কি থাকে, তাতে কি কি ছিল। ইনপুট ডিভাইস ছিল, আউটপুট ডিভাইস ছিল, একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছিল, আর একটা কি ছিল স্টোরেজ ডিভাইস, অর্থাৎ কি যেগুলো ওই প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি এগুলো নিয়ে তৈরি হয়েছিল স্টোরেজ ডিভাইস। তো আজকের ক্লাসটাতে আমি প্রথম যে তিনটে ইনপুট ডিভাইসগুলো নিয়ে, আউটপুট ডিভাইসগুলো নিয়ে এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে আলোচনা করবো। এবং এর পরের ক্লাসটাতে স্টোরেজ ডিভাইসের, কারণ স্টোরেজ ডিভাইসটা একটু বড় হবে, সেই জন্য আমি স্টোরেজ ডিভাইসটাকে আলাদা একটা ক্লাসে আমি ডিসকাস করবো। এখন ইনপুট ডিভাইসের মধ্যে আমরা যদি বলি কিছু ইনপুট ডিভাইসের নাম তোমরা বলো, তোমরা কিন্তু অলরেডি কিছু জিনিস জানো, যেমন কি মাউস, কিবোর্ড, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, লাইট পেন, ক্যামেরা, ওয়েব ক্যামেরা, এগুলো তোমরা নামগুলো অলরেডি শুনে এসেছো। তো এগুলো তোমরা আলাদা করে কিছু বলার নেই, তবু তুমি ছোট ছোট করে আমি একটু বলে দেবো, তোমরা প্রত্যেকে বই থেকে জিনিসগুলো দেখবে। যেমন কি প্রথমে আসছি কিবোর্ড। কিবোর্ড সম্পর্কে যদি তুমি ইনফরমেশন চাও, তোমরা অলরেডি কিবোর্ড তোমরা দেখেছো। কিবোর্ডে কি থাকে, কিছু অ্যালফাবেট থাকে, কিছু স্পেশাল কি থাকে, কিছু নাম্বার থাকে, এগুলো নিয়ে তৈরি হয় কি আমাদের কিবোর্ড। এখন এই কিবোর্ড বিভিন্ন ধরনের হয়, যেমন কি কিবোর্ড হতে পারে সেটা ওয়্যারলেস কিবোর্ড হতে পারে, আবার থ্রু ওয়্যারও কিবোর্ড হতে পারে। এখন এই কিবোর্ডে যে কি গুলো থাকে, সেই কিগুলোকে আমরা কয়েকটা কিতে ভাগ করে থাকি। জেনারেলি কি থাকে, এ থেকে জেড এর ক্যারেক্টার থাকে, তাহলে কি বলতে পারে, এটা আলফাবেট কি থাকে। ফাংশন কি থাকে, যেমন থাকে F1, F2, F3, F6, F12, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন কি, বিভিন্ন স্পেশাল কাজের জন্য ব্যবহার করা হয়। কিছু স্পেশাল কি থাকে, যেমন এসকেপ, ESC এসকেপ, ট্যাব, তারপরে বিভিন্ন ধরনের স্পেস বার, এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা কি বলছি না স্পেশাল টাইপের কি, স্পেশাল কি। আর কিছু থাকে কার্সার কন্ট্রোল কি, অর্থাৎ কিরকম তীর চিহ্ন পাবে তোমরা, তীর চিহ্ন কিরকম, এরকম বিভিন্ন বাম দিক ডান দিক চারটে তীর চিহ্ন থাকে, এইগুলো কি হয় কার্সার। কার্সার একটা এমন একটা জিনিস যে স্ক্রিনে তুমি কোন পজিশনে আছো সেই পজিশনটাকে নির্দেশ করে কার্সার। তো কার্সার গুলোকে মুভ করানোর জন্য তোমাকে এই ধরনের যে কি গুলো আছে, সেই কি গুলোকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম কিসের, কিবোর্ডে। তো এই কিবোর্ড যখন আমরা টিপছি তখন কি হয়, আমি এবার এটা মুছে ফেলি, একটা করে আলোচনা করবো। এই সাইডটা পরে আসছি, প্রিন্টার, স্পিকার, মনিটর আমার মনে থাকবে। আমি তাহলে এখন কিসে স্টার্ট করেছি, কিবোর্ড স্টার্ট করেছি। তাহলে কিবোর্ডটা কি, আমি কি কি বললাম ইনফরমেশন গুলো, যে স্পেশাল কি থাকে, আলফাবেট কি থাকে, ফাংশন কি থাকে, নাম্বার কি থাকে, 0 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকে, নাম্বার কি থাকে, এই ধরনের কি সমন্বয়ে এই কিবোর্ডটা তৈরি করা। এখন এই কিবোর্ড থেকে যখন আমরা কিছু প্রেস করি, তখন কি সেই ইনফরমেশনটা বা সেই ক্যারেক্টারটা আমরা কোথায় ডিসপ্লে হয়, স্ক্রিনে ডিসপ্লে হয়। এখন এইটা যে যাচ্ছে ইনফরমেশনটা কিভাবে যাচ্ছে, তার জন্য কিছু স্ট্যান্ডার্ডাইজড বা আমাদের এই যে ইনফরমেশনটা যায়, আমি বলেছি ডিজিটাল কম্পিউটার মানে কি 0 অথবা 1 এর কম্বিনেশন। কিছু স্ট্যান্ডার্ডাইজড কোড তৈরি হচ্ছিল কিবোর্ডের জন্য, ধরো A, B, এগুলো প্রত্যেকটার জন্য একটা 1-0 কম্বিনেশন। এরকম একটা কম্বিনেশন কি হয়, হাই ভোল্টেজ লো ভোল্টেজ একটা কম্বিনেশন কোথায় যায়, সিপিইউর কাছে যায়, কারণ সিপিইউতেই লাগানো থাকে কিবোর্ডটা। এখন ওই ইনফরমেশনটা আবার ডিকোড হয় যে এইটা মানে অ্যাকচুয়ালি তাহলে স্ক্রিন কি করবে, ওই ক্যারেক্টারটাকে ডিসপ্লে করবে। এখন এই যে স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে, কিভাবে এই যে 101010 লিখেছি আমি, এটা তো নিশ্চয়ই সমস্ত কোম্পানিকে জানতে হবে, যে প্রত্যেক যে কোম্পানিগুলো কিবোর্ডটা তৈরি করবে তাকে না জানলে তাহলে কি হবে, একই কিবোর্ড লাগানোর জন্য বিভিন্ন মানে মেশিনের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ করবে। সেই জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন সংস্থা আছে, সেটাকে কি বলা হয়, ASCII, ASCII। ASCII হতে পারে, আবার EBCD একটা সংস্থা আছে, EBCD, ASCII ফুল ফর্ম কি না, আমেরিকান স্ট্যান্ডার্ড, এটা লিখি আমি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর, আই জন্য ইনফরমেশন, আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জ, INTERCHANG, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে 7 বিটের একটা কোড। পরীক্ষার প্রশ্ন আসে ASCIIর সঙ্গে EBCD এর পার্থক্য কি। এই একটা সংস্থা, যে সংস্থাটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন করে দিয়েছিল, এর জন্য এই কম্বিনেশন, বি এর জন্য এই কম্বিনেশন, ছোট হাতের এর জন্য এই কম্বিনেশন, ছোট হাতের বি এর জন্য এই কম্বিনেশন, প্রত্যেকটা কিন্তু 7টা বিটের একটা কম্বিনেশন। আর EBCD হচ্ছে 8 বিটের কম্বিনেশন। পরীক্ষার পার্থক্য আছে ASCIIর সঙ্গে EBCD এর পার্থক্য কি, এটা কি হবে, এক্সটেন্ডেড
extended binary coded decimal extended binary coded decimal interchange আর shape of group। তাহলে কি হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড ইফসিটি। তো এটা কি 8 বিটের একটা কোড। এরকম পরবর্তীকালে আমাদের ক্যারেক্টারের সংখ্যা যখন দেখা গেল যে খুব বেশি হয়ে যাচ্ছে, 8 বিট দিয়ে ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা যাবে 2^8 সংখ্যক, আর 7 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে ম্যাক্সিমাম 2^7 সংখ্যক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা যাবে। যখন দেখা গেলো যদি আমি এমন একটা কিবোর্ড তৈরি করি যেখানে চাইনিজ থেকে শুরু করে জাপানিজ থেকে শুরু করে গোটা বিশ্বের ক্যারেক্টারগুলোকে একসঙ্গে করবো, তখন কি হলো না এই 2^7 বিট বা 2^8 বিট করে কিন্তু সমস্ত ক্যারেক্টার আবার ইনক্লুডেড হচ্ছে না। তখন কি হলো আমাদের ডাবল বাইট ক্যারেক্টার সিস্টেম তৈরি হলো DBCS, অর্থাৎ সেখানে কিন্তু কতগুলো বিট হবে না 16টা বিট। DBCS ডাবল বাইট ক্যারেক্টার সিস্টেম। আমি এই বাইট কথাটা সম্পর্কে আমি আরো ডিটেইলসে বলবো যখন স্টোরেজ ডিভাইস পড়াবো। ডাবল বাইট ক্যারেক্টার সিস্টেম, CRACTER ক্যারেক্টার সিস্টেম। এখানে কতগুলো কম্বিনেশন হবে 2^16, অর্থাৎ ক্যারেক্টারের সংখ্যা অনেক বেড়ে গেল। এখানে ডবল বাইট মানে হবে কি, এখানে 7টা বিট ছিল, এখানে 8টা বিট ছিল। বাইট কথার অর্থ হচ্ছে 1 বাইট মানে হচ্ছে 8 বিট, তাহলে 2 বাইট ডাবল বাইট বলেছে এমনকি 16 বিট, এই জন্য 2^16 লিখেছি এখানে। আমি বাইট সম্পর্কে আরো ডিটেলসে তোমাদের একটু পরে বোঝাবো। তাহলে এরকম কিবোর্ড গুলো আমাদের পরবর্তীকালে আস্তে আস্তে কি হচ্ছে মডার্ন ভার্সনে এসছে। এবং আমরা বিশেষ করে যেহেতু অ্যালফাবেট নিয়েই কাজ করি, কিবোর্ডে নিশ্চয়ই বাংলা টাইপ কিংবা চাইনিজ জাপানি যে সমস্ত ক্যারেক্টার নিশ্চয়ই আমাদের নেই, তো সেগুলো নিয়ে কাজ করি বলে আমরা কি করি এমনি নর্মাল অ্যাসকি কোডের যে সমস্ত কিবোর্ড হয় সেই কিবোর্ড গুলো আমরা ব্যবহার করে থাকি। তোমরা আরো ডিটেলসে বইটা পড়লে জানতে পারবে। তো পরীক্ষা হলে যে পার্থক্যগুলো আছে অ্যাসকি ফুল ফর্ম, ইউসিডিক এর ফুল ফর্ম, দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেগুলো কিন্তু পরীক্ষা হলে আসে। অনেক সময় DBCS এর ফুল ফর্ম চেয়ে থাকে বা ডাবল বাইট ক্যারেক্টার সিস্টেমের সুবিধা নেই, সেটাও জিজ্ঞাসা করবে। তো কিবোর্ডটা তোমরা বাইরে পড়বে। তাহলে আমরা কিবোর্ডটা শেষ করলাম। এবার আসছি মাউস। মাউস তোমরা সবাই দেখেছো। মাউসটা কি না, মাউস তোমরা 2-3 ধরনের মাউস তোমরা দেখতে পাবে। একটা দেখবে অপটিক্যাল মাউস, একটা দেখবে এমনি মাউস, লেফট এবং রাইট বাটন আছে, মাঝখানে কোনো স্ক্রলার নেই। আর কি আছে মাউস আছে এমন যেটা কি আছে লেফট বাটন আছে, রাইট বাটন আছে, মাঝখানে একটা স্ক্রলার আছে গোল রঙের চাকার মতো। তুমি যদি আঙুল দিয়ে ঘোরাও দেখবে স্ক্রিনের উপর থেকে নিচে নামতে উঠতে পারো। এটাকে কি বলে স্কলার। তাহলে আমরা কিরকম ধরনের পেলাম না, আগে ছিল আমাদের হুইল মাউস, পেছনে চাকা লাগানো থাকে একটা গোল বলের মতো থাকতো, সেটাকে ঘোরালে মুভমেন্ট করালে তখন কি হতো না ওই স্ক্রিনে যে একটা এরকম তীর চিহ্ন দেখবে, স্ক্রিনে সবসময় তীর চিহ্ন দেখতে পাবো আমরা, যেমন তীর চিহ্ন, এইটা কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় এই স্ক্রিনের মধ্যে ঘোরাফেরা করে মনিটরের মধ্যে। তো ওই ধরনের যে মাউস আমরা কি পেলাম তাহলে মাউস অপটিক্যাল মাউস পেলাম, যেখানে লাল একটা আলো জ্বলে, লেফট বাটন থাকে, রাইট বাটন থাকে, একটা স্কলার থাকে। আর একটা কি পেলাম হুইল মাউস, তলায় চাকা থাকে, লাইট থাকে না, তলায় চাকা থাকে। আর কি থাকে তারও থাকতে পারে, লেফট বাটন থাকতে পারে, রাইট বাটন থাকতে পারে, এই দুটো জেনারেলি থাকে। অনেক সময় স্কলার তুমি যদি কিনতে চাও তাহলে লেফট বাটন, রাইট বাটন এবং মাঝখানে একটা স্কলার থাকে, যে কি করে এই মাঝখানে দুটো লেফট বাটন রাইট বাটনে তোমার হাত থাকবে, আর এটা স্কলার দিয়ে কি হয় এটাকে টানা মাঝে এটা দিয়ে আঙুলটা দিয়ে টানাটানি করতে হয়, তাতে গিয়ে স্ক্রিনের উপর নিচটা ও ভার্টিক্যালি, হরিজন্টালি নয় ভার্টিক্যালি কিন্তু মুভ করা। তাহলে মাউস সম্পর্কে তোমরা তাহলে একটুখানি জানলে, তোমরা বই থেকে পড়বে অপটিক্যাল মাউস কি, এমনি হুইল মাউস কি, সেগুলো তোমরা একটু বই থেকে পড়াশোনা করবে। এখন মাউসের আরো ভার্সন বেরিয়েছে কি, মাউস কখনো কখনো হচ্ছে ওয়্যারলেস মাউস হয়, আবার থ্রু ওয়্যারও মাউস হয়, যেটা দুটোই কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবল। এবং এই যে মার্কেটে অ্যাভেলেবল এ দেখবে মাঝখানে এর যে পোর্টটা, অর্থাৎ এটা যদি আমার মাউস হয় ধরলাম একটা মাউস, এর যে পোর্টটা দুরকমের পোর্ট হয়। একটা হচ্ছে ইউএসবি পোর্ট হয়, ইউএসবি বলে একটা পোর্ট হয়, ইউনিভার্সাল সার্ভার, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা একটা হয়, ঠিক আছে। আর একটা কি হয় না এই রকম না থেকে দেখবে গোল রঙের একটা চাকরি থাকে, এখানে কিছু পয়েন্ট থাকে, 7-8টা পয়েন্ট থাকে, এই পয়েন্ট গুলো গিয়ে পিছনে সিপিইউতে যোগ করতে হয়। তারটা এইটা এরকমও তার হতে পারে, আবার এরকমও তার হতে পারে, দুটো এটাকে বলা হয় PS2 মাউস। তাহলে দু রকমেরই মাউস কানেক্টর হয়, একটা যে ইউএসবি মাউস কানেক্টর, একটা হচ্ছে PS2 মাউস কানেক্টর, PS3 নয় সরি PS2
PS2 মাউস কানেক্টর। কিবোর্ডের ক্ষেত্রেও এরকম হয়, কিবোর্ডের ক্ষেত্রে এরকম কানেক্টর থাকতে পারে বা এরকম কানেক্টর থাকতে পারে। তাহলে মাউসটা সম্পর্কে আমরা ডিসকাস করলাম। এবার আসছে কি, এগুলো প্রত্যেক বইতেই কিছু না কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা একটু দেখবে। স্ক্যানার কি করে না, যে কোনো ডিজিটাল লেখাকে, যে কোনো ডকুমেন্টকে ও করে ডিজিটাল ফর্মে ও স্টোর করতে পারে, সেটা হচ্ছে স্ক্যানারের কাজ। কোনো কিছু যেমন প্রিন্ট কি করে, কোনো ডিজিটাল ডকুমেন্টকে আমরা কি করি, প্রিন্ট করে একটা কাগজে হার্ড কপি হিসাবে বের করি। সেরকম হার্ড কপিটাকে যদি আবার ডিজিটাল ফর্মে স্টোর করে রাখতে হয় কম্পিউটারে, তখন কি হবে, আমরা স্ক্যানারের সাহায্য নিই। স্ক্যানার কি করে, স্ক্যানারের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম কাগজটা, ও কি করে পুরোটাকে স্ক্যান করে ও তোমাকে দেখিয়ে দেবে এবং সেটাকে তুমি প্রয়োজনে স্টোর করে রাখতে পারো। এটা হচ্ছে স্ক্যানারের কাজ। এবার আসছে কি গ্রাফিক্স ট্যাবলেট, যারা ছবি আঁকে, দেখে তোমরা পেন্টের নাম সবাই শুনেছো। এখন পেন্টে সবসময় ছবি আঁকা ভালোভাবে সম্ভব হয় না, তার কারণ হচ্ছে কি, মাউসের ওই রকম তীর চিহ্ন ধরে 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 তোমার কোনো কিছু একটা অবজেক্ট আঁকা খুব কষ্টসাধ্য। গ্রাফিক্স ট্যাবলেট কি করে, এরকম একটা তোমাকে অপশন দিয়ে দেবে, একটা গ্রাফিক্স ট্যাবলেট অপশন দিয়ে দেবে, সেখানে তুমি বসে 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 যে ছবিটা আঁকবে সেটা অটোমেটিক্যালি কি হবে, সিপিইউতে বা কম্পিউটারে গিয়ে স্টোর হয়ে যাবে। তার মানে কি, এখানে আমি ছোট ছোট অবজেক্ট আঁকলাম বা কোনো যে কোনো ছবি আঁকলাম, সেই ছবিটা সুন্দরভাবে পুরোটা এখানে গিয়ে সিপিইউতে গিয়ে স্টোর হয়ে যাবে। সেটা হচ্ছে কিসের কাজ, গ্রাফিক্স ট্যাবলেটের কাজ। এবার আসি লাইট পেন। লাইট পেন কি করে, ওরকম কোনো আইকন কোনো কিছুকে আমি ধরো লাইট পেনের সাহায্যে, যেমন তোমরা এখনকার দিনে মোবাইলে টাচ স্ক্রিন ব্যবহার করো, যেটা তোমার আঙুলটাই হচ্ছে লাইট পেন হিসেবে কাজ করে। সেখানে তুমি যেখানে আইকনে টাচ করবে সেটাই কিন্তু ও খুলে যাবে, কারণ কি, তখন সেন্সারটা আমাদের এই আঙুলের থেকে যে তাপটা, হিটটা, সেই হিটটা নিয়েই ওটা কিন্তু কাজ করে। সেরকম লাইট পেন ডিভাইস যখন এটা ছিল না, তখন টাচ পেনের বদলে, টাচ স্ক্রিনের বদলে এখনো ব্যবহার হয়। যাদের আঙুল বা এগুলোতে সমস্যা আছে তারা কি করে, লাইট পেনটা ব্যবহার করে। ওই লাইট পেনটা কোনো একটা ধরো মনিটরে বা টাচ স্ক্রিন হিসাবে যখন তোমরা কোনো মোবাইলও ব্যবহার করো, সেখানে তোমরা কি করবে, ওই রকম টাচ করলেই ওই আইকনটা দিয়ে, ওই পেনটা দিয়ে অটোমেটিক্যালি সেই জায়গাগুলোকে অ্যাক্টিভেট করে ফেলবে। এটা হচ্ছে লাইট পেনের কাজ। ক্যামেরা, ওয়েব ক্যামেরা এখন তোমরা সবাই ব্যবহার করো, দেখেছো ওয়েব ক্যামেরা একটা লাগানো থাকে ইউএসবি পোর্টে, যে ক্যামেরাটা কি করে, সামনে যে অবজেক্ট আছে সেটাকে ও ডিজিটাল ফর্মে স্টোর করে, সে অডিও হতে, স্টিল পিকচার হতে পারে কিন্তু ভিডিও হতে পারে, স্টোর করে ও কম্পিউটারকে দিয়ে দিচ্ছে। তাহলে এগুলো সবই কি ইনপুট ডিভাইসের উদাহরণ। এগুলো তোমরা প্রত্যেকে বাড়ি থেকে বইতে গিয়ে একটু পড়বে, এগুলো সম্পর্কে খুব বেশি প্রশ্ন আসে না, 1-2 নম্বরের প্রশ্ন আসে, সেগুলো তোমরা বাড়ি থেকে দেখে নেবে। তো ইনপুট ডিভাইসের পরে আমরা কি আসছি না, আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসে কি কি ছিল, প্রিন্টার, স্পিকার, মনিটর, এগুলো কি কি ছিল আউটপুট ডিভাইস। আমি মুছে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই আগে মনে আছে যে কি জিনিসগুলো আমি লিখেছিলাম। আউটপুট ডিভাইসে কি ছিল, প্রিন্টার, স্পিকার, মনিটর। এখন আমি মনিটর থেকে স্টার্ট করছি, মনিটর, স্পিকার, প্রিন্টার। প্রিন্টারটা আমি লাস্টে করবো, প্রিন্টারটা একটু একটা প্রশ্ন পরীক্ষায় আসে, যেন লাস্টে রাখছি। স্পিকার, মনিটর, প্রিন্টার এরকম রাখ। স্পিকার বেসিক্যালি হচ্ছে আমাদের যে কোনো সাউন্ড সিস্টেম বা কোনো কিছু যদি মানে বিস্তৃত আকারে অডিও হিসাবে পেতে হয়, এমনিতে তো কোনো ইনবিল্ট সাউন্ড সিস্টেম থাকতেই পারে, কিন্তু যদি বাইরে কোনো বড় আকারে সাউন্ড পেতে হয় তখন কি করতে হয়, আমাকে স্পিকারের পয়েন্ট থাকে যেখানে আমরা স্পিকারগুলোকে লাগাই। সাউন্ড সিস্টেম অর্থাৎ যে অডিও, যে ডিজিটাল ডেটা আছে তাকে ও কোডিং করে ও কি করে, অডিও ফর্মে, অডিও যেটা আছে অডিও ফর্মে ও বাইরে সাউন্ড হিসেবে সেটা আমাদের শুনতে সাহায্য করে। এটা হচ্ছে কার কাজ, স্পিকারের কাজ। বিভিন্ন ধরনের স্পিকার আজকাল মার্কেটে অ্যাভেলেবল, সেই স্পিকার সম্পর্কে আমার থেকে তোমাদের ইনফরমেশনের কাছে হয়তো অনেক বেশি আছে। মোবাইলে আজকালকার দিনে ঘাটছো, এখনকার দিনে কম্পিউটার ব্যবহার করছো, তোমরা জানো যে কোন স্পিকারটা উফার লাগানো আছে, কোন স্পিকারটা এমনি নর্মাল স্পিকার, কার কতটা সাউন্ড সিস্টেম, সেগুলো সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবহাল। এবার আসছে কি মনিটর। মনিটর তোমরা দেখবে 2-3 রকম, হয়তো তোমরা পার্টিকুলার যে মনিটরগুলো দেখেছো সেগুলো এরকম চ্যাপ্টার টাইপের একটা মনিটর দেখেছো। কিন্তু আগেকার দিনে কিন্তু মনিটরগুলো ওরকম ছিল না। মনিটরগুলো কিরকম ছিল, এরকম ছিল, পেছন দিকে একটা এরকম বক্স থাকতো, এরকম পিছন দিকে একটা বক্স থাকতো এরকম লাগিয়ে, বিশাল বড় মনিটর ছিল, পেছন দিকে টিভিও ওরকমই ছিল। এখনকার দিনে টিভি গুলো পরিবর্তিত হয়ে এরকম ফ্ল্যাট স্ক্রিন চলে এসেছে। এই ধরনের যে মনিটর গুলো, প্রথমে স্পিকার হয়ে গেছে আমার, এরপর আসছে কি মনিটর। এই যে মনিটর, এইগুলোকে হতে পারে এটা এলসিডি হতে পারে মনিটর, বা এলইডি হতে পারে। এখন আবার এলসিডি এলইডি বাদ দিয়ে নতুন টেকনোলজি ঢুকে গেছে, সেটা আমি পরে আসছি। এটাকে বলা হয় সিআরটি মনিটর। সিআরটি মনিটর, সিআরটির ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। এই ধরনের মনিটর গুলো কি থাকে না, এই ধরনের মনিটর গুলোকে এরকম একটা সিআরটি, একটা ক্যাথোড রে টিউব, একটা ক্যাথোড রে জেনারেট করার অপশন থাকে।
এবং সামনের দিকটাতে এখানে আমরা কি হয় ছবিগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, এই যে এখান থেকে যাচ্ছে, এখান থেকে রেড, গ্রিন, ব্লু তিনটেরই আলাদা আলাদা চ্যানেল থাকে, রেড, গ্রিন, ব্লু। এই চ্যানেলগুলো দিয়ে কি হয় না, রেড, গ্রিন, ব্লু তিনটেই আলো যায় এবং সেই আলোগুলো কি একটা পিক্সেল মানে একটা ছোট্ট পয়েন্ট, সেই পিক্সেলে যদি রেড, গ্রিন, ব্লু তিনটেরই সংমিশ্রণ হয় তখন কি আমাদেরকে আমরা এটাই জানি যে রেড, গ্রিন, ব্লু এই তিনটে কালার দিয়ে সমস্ত রকম কালার কিন্তু তৈরি হয়। ফলে এর যে রেডের ইন্টেন্সিটি, গ্রিনের ইন্টেন্সিটি আর ব্লু এর ইন্টেন্সিটি তার উপর ডিপেন্ড করে ওই পিক্সেলটা কি কালারের হবে সেটা আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল, তোমরা যখন রং খেলো, তোমরা ধরো একটা লাল রং মেশালে, তার সঙ্গে একটা হলুদ রং মেশালে, আবার কি একটা অন্য একটা কালার মেশালে, তিনটে কালার মিশিয়ে দেখবে একরকম কালার এলো। এবার ধরো হলুদের পরিমাণটা আমি বাড়িয়ে দিলাম, তখন দেখবে কালারটা একটুখানি অন্যরকম হয়ে গেল। এইরকম ভাবে প্রত্যেকটা এটাকে কি বলা, ইন্টেন্সিটি, অর্থাৎ কার ডেপথ কতটা বেশি, কোন কালারের ডেপথ কতটা বেশি। দেখো ব্লু একই রকমের হচ্ছে, ব্লুটা সবটাই ব্লু, কিন্তু ওর দেখবে ব্লু এর একটা ফেডিং ব্লু হয়, একটা ডিপ ব্লু হয়। যত ফেডের দিকে যাবো আমরা আকাশি কালার বলতে থাকবো, যত ডিপের দিকে যাবো তত কি বলবো এটাকে ডার্ক বা ব্ল্যাকের দিকে যাচ্ছি, কালারটা তত বেশি ডার্ক চলে আসবে, কালোর কাছাকাছি চলে আসবে। তো এইরকম এগুলোকে বলা হয় ইন্টেন্সিটি, অর্থাৎ কি প্রত্যেকটা কালার কিভাবে ভ্যারি করছে একটা জায়গা থেকে পিছন দিকে, অর্থাৎ ইন্টেন্সিটি যত কমাবো ওটা তত হালকা হতে থাকবে, আর যত আমি ইন্টেন্সিটি বাড়াবো তখন কি হবে ওটা ডিপ বা হার্ড বা কালো দিকে যাবে। সেরকম ভাবে প্রত্যেকটা পিক্সেল কিন্তু আগে করা হতো রেড, গ্রিন, ব্লু এই তিনটে পিকচার টিউবের তিনটে রের কম্বিনেশন। তার জন্য একটা কি থাকতো, পিকচার টিউব থাকতো। এই পিকচার টিউব থাকতো বলে কিন্তু এত বড় হতো। পরবর্তীকালে এই সিএফটি মনিটর নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য, সেজন্য ওটা পরিবর্তিত হয়ে আমাদের পরবর্তী কি এলো, এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। পরীক্ষা হলে প্রায় এর ফুল ফর্ম আসে। লিকুইড এটাকে কি বলে, ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব। এলসিডি ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর একটা কি আছে, এলইডি, লাইট এমিট কথার অর্থ হচ্ছে নির্গত হওয়া, EMITTING, এমিটিং ডায়োড। এই সিআরটি মনিটর যখন চলে গেল তখন আমাদের কি সে কনভার্ট করলাম এলসিডিতে। এলসিডিতে কি হয় না, ভেতরে একটা কি বলবো লিকুইড ধরনের একটা লিকুইড থাকে, যার সাহায্যে কি করা হয় ওই ছবিটা কিন্তু ডিসপ্লে করা হয়। এখন এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে একটা সমস্যা আছে, সেটা কি না, তুমি সব অ্যাঙ্গেল থেকে কিন্তু সমান আকারে দেখতে পাবে না। তোমরা ভালো করে লক্ষ্য করবে এলসিডি যে মনিটর গুলো হয় সেগুলো কিন্তু সব অ্যাঙ্গেল সার্টেন সোজাসুজি যদি তুমি চোখটা রাখো তাহলে দেখবে তুমি পুরো ছবি দেখতে পাচ্ছ, কিন্তু যখন একটা সাইডে চলে যাচ্ছ সেটা কিন্তু তুমি ভালো করে দেখতে পাবে না। যেটা সিএফটি মনিটরে কোনো সমস্যা হয় না, কিন্তু এলসিডি মনিটরে এই সমস্যাটা হয়। কিন্তু একটা সুবিধা কি না, জিনিসটাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, মুভ করানো যায়, এই সুবিধাগুলো আছে এলসিডিতে। ক্লিয়ারনেস অনেক বেটার হয়। এই সমস্যাগুলো ছিল বলে এখন এলসিডিটাও আস্তে আস্তে অবসলিউট হয়ে গেছে। এখন কি এসছে, লাইট ইমিটিং ডায়োড। এখানে কিন্তু আর ওই একটু সাইড হয়ে যাওয়া মানে যে একদম ছবিটা অস্পষ্ট হয়ে যাবে সেরকম হয় না। লাইট ইমিটিং ডায়োডের দামটাও একটু বেশি, কিন্তু ওরকমই পাতলা স্ক্রিন, ছোট ছোট এলইডি বাল্ব লাগানো থাকে, সেই এলইডি রেসপেক্টেই ছবিগুলো তৈরি করা হয়। ওই লাইট ইমিটিং ডায়োড টেকনোলজি ব্যবহার করে আমাদের এই মনিটরগুলো আজকাল দিনে ব্যবহার করা হয়। তাহলে আমরা 3 ধরনের মনিটর শিখলাম। মনিটর কি না, সিআরটি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর। এখন এলইডি মনিটরের একটা টেকনোলজি এসছে আইপিএস ডিসপ্লে। আইপিএস ডিসপ্লেটা কি, এটা তোমাকে পড়ার জন্য আমি বললাম, এটা আমার হোম ক্লাস থাকলো, পরের দিন তোমরা আমাকে লিখে পাঠাবে আইপিএস ডিসপ্লেটা কি। আইপিএস ডিসপ্লেটা সবার বইতে যদি নাও থাকে, এটা তো নতুন টেকনোলজি, নাও তোমার বই থাকতে পারে, তুমি নেট থেকে সার্চ করে আমাকে কিন্তু বলবে আইপিএস ডিসপ্লেটা কি। এটা তোমাকে আমি কাজের জন্য দিলাম, হোম ক্লাস হিসাবে তোমাকে পড়ার জন্য দিলাম। পরীক্ষায় হয়তো এই আইপিএস ডিসপ্লে নিয়ে খুব একটা প্রশ্ন আসবে কিছু না, কারণ এখনো পর্যন্ত কোনোদিনই আসেনি, কারণ বইতে আমাদের সিআরটি, এলসিডি, এলইডি এরকম এর সমস্ত মনিটরের উপরেই প্রশ্ন আসে। তোমরা এখন তো প্রায় কথাবার্তা শোনো, বলছে কি জানো, হাই ডেফিনেশন পিকচার কোয়ালিটি, আবার এখন আলট্রা হাই ডেফিনেশন পিকচার কোয়ালিটি, এ সমস্ত তোমরা প্রায় ভাষাগুলো ব্যবহার করো। কেন ব্যবহার করো সেটা আমাকে ভালো করে জেনে, নেট থেকে সার্চ করে জেনে পড়বে। শুধু শুধু মুখের কথা ব্যবহার করো নাকি জেনে ব্যবহার করো সেটা আমার জানা প্রয়োজন। তোমরা আজকালকার দিনে এই তোমার কি জানো, প্রত্যেকেই প্রায় মোবাইল ব্যবহার করো, অ্যান্ড্রয়েড মোবাইল, এবং গ্রাফিক্স কোয়ালিটি কেমন সেগুলো তুমি প্রায় জিজ্ঞেস করো কিছু কিনতে গেলে। সেটা কেন জিজ্ঞাসা করো, সেটা কি জানো সেটা আমি আগে জানা দরকার। তাহলে আমাদের মনিটর সম্পর্কে আমাদের জানা গেল। এরপরে আসছে কি, প্রিন্টার। বিভিন্ন ধরনের প্রিন্টার মার্কেটে অ্যাভেলেবেল।
এর এই টেকনোলজি, প্রিন্টারের টেকনোলজিকে মোটামুটি দুটো ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, ইম্প্যাক্ট পরীক্ষায় পার্থক্য আছে ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট পরীক্ষায় পার্থক্য আছে। ইম্প্যাক্ট কথার অর্থ, ইম্প্যাক্ট কথার অর্থ হচ্ছে যে প্রিন্টারে তোমার যে হ্যামারটা যেটা দিয়ে প্রিন্ট হবে কাগজে, সেই হ্যামারের সঙ্গে কাগজের ডাইরেক্ট যদি সংস্পর্শ হয় সেটাকে আমরা কি বলছি? ইম্প্যাক্ট প্রিন্টার। বোঝা গেল? আর নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনটা? না, ওই হ্যামারটার সঙ্গে কিন্তু ডাইরেক্ট কাগজের কোনো সংস্পর্শ নেই, কালি ছিটিয়ে 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 তোমার পুরো ছবিটাকেও ডিসপ্লে করবে বা তোমার লেখাটাকেও কি করবে? প্রিন্টিং করবে কোথায়? কাগজের মধ্যে। সেটাকে কি বলছি আমরা? নন ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে ইম্প্যাক্ট যখন হচ্ছে তাহলে এই প্রিন্টারে কি হবে? নিশ্চয়ই যখন হ্যামারটা কাগজে ছাপ ফেলছে তখন নিশ্চয়ই একটা ঘর্ষণজনিত শব্দ তৈরি হবে। তাহলে এর মূল ডিসঅ্যাডভান্টেজ কি? না, ঘর্ষণজনিত শব্দ তৈরি হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অল্প বিস্তর হলেও তাপ উৎপন্ন হতে পারে যেহেতু ওরকম ঘষে 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 তৈরি করছে। তৃতীয় কি? না, এর গ্রাফিক্স কোয়ালিটি খারাপ হতে পারে। তার কারণ কি? যেহেতু এরকম করে ওই ডাইরেক্ট প্রিন্টিং করে করে যাচ্ছে কাগজের উপর দিয়ে, কালিটা একটু ঘেঁটে যেতে পারে, সেই জন্য এর গ্রাফিক্স কোয়ালিটি খুবই খারাপ হয়। ইম্প্যাক্ট প্রিন্টারে গ্রাফিক্স কোয়ালিটি খারাপ হয়, কিন্তু এগুলো কি সাধারণত কম পয়সায় কম খরচে কিন্তু হয়ে যায় ইম্প্যাক্ট প্রিন্টার। যেমন উদাহরণ কি বলবো আমি? না, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। উদাহরণ কি? পরীক্ষায় তো প্রশ্ন আছে ইম্প্যাক্ট প্রিন্টার উদাহরণ দাও। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ড্রাম প্রিন্টার, এগুলো কি প্রিন্টার? এগুলো সবই হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। দেখবে তোমরা ওষুধ দোকানে যাও, ওষুধ দোকানে যে তোমরা প্রিন্ট আউট যেগুলো বিল করে দিয়ে যায়, বিলে কি থোড়াই তোমাকে বেশি পয়সার জিনিসে তোমাকে প্রিন্ট আউট করে দেবে? সেই যে কাগজগুলো যদি আসে ভালো করে লক্ষ্য করে দেখবে এরকম ডট 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 দিয়ে, ধরো ইয়ে তো ইয়ে কথাটা লেখা থাকে ডট ডট দিয়ে। এই একটা ওষুধের নাম তুমি ধরো বললাম যে সাপোজ বললাম যে সাপোজ একটা ওষুধের নাম কি বলা যেতে পারে? ওষুধের নাম প্যারাসিটামল। ঠিক আছে, প্যারা কিরকম লেখা থাকবে? দেখো এরকম প্যারাসিটামল, এরকম ডট 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 দিয়ে কথাটা লেখা থাকবে। এই প্রিন্টিং যে হয়, এই প্রিন্টিং কিন্তু অনেক কম 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 দামের প্রিন্টিং, যেগুলো তোমরা দেখবে এমনি শপিং মলে দেখবে আজকালকার দিনে যে ছোট 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 বেরিয়ে পড়ে, ওই যে প্রিন্টিং করতে দিয়ে দেয় কি কি জিনিস কিনেছো না কিনেছো, সেগুলো সবই কিন্তু এরকম ধরনের প্রিন্টার। অর্থাৎ কি? ওই ইম্প্যাক্ট প্রিন্টার, কম খরচে হয়ে যাচ্ছে ওই ধরনের প্রিন্টার। কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টারের কি কি গুণ আছে? না, নন ইম্প্যাক্ট প্রিন্টারে প্রথমেই যেটা বলেছি, এটা ইম্প্যাক্ট প্রিন্টারে কি হয়? না, ডাইরেক্ট সংঘর্ষজনিত যে শব্দ সেটা সৃষ্টি হয় কোথায়? ইম্প্যাক্ট প্রিন্টারে। নন ইম্প্যাক্ট প্রিন্টারে ঘর্ষণজনিত কোনো শব্দই তৈরি হয় না, কারণ খালি ছিটিয়ে ছিটিয়ে ওই কাগজটাতে প্রিন্টিং হয়। সেই জন্য এটাকে কি বলছি? নন ইম্প্যাক্ট প্রিন্টার। উদাহরণ হিসাবে কি? না, ইঙ্কজেট প্রিন্টার, ইঙ্কজেট, তারপর তোমার আছে কি আর কি? লেজার প্রিন্টার, এই ধরনের যে প্রিন্টার গুলো আছে সেগুলো সবই হচ্ছে কি না নন ইম্প্যাক্ট প্রিন্টার। এখানে কি গ্রাফিক্স কোয়ালিটি অনেক হাই, গ্রাফিক্স কোয়ালিটি হাই, কোনো শব্দ সৃষ্টি হয় না। আর কি কি হয়? আর এর হচ্ছে ইঙ্কজেট বা লেজার প্রিন্টারে কিন্তু কস্ট অনেক হাই, কোয়ালিটি যেহেতু হাই এর কিন্তু কষ্ট অনেক বেশি হাই হবে। যেমন যেমন আমরা বিভিন্ন ধরো আর্ট পেপারের সাহায্যে ধরো একটা প্রজেক্ট খাতা তৈরি করলাম, প্রজেক্ট খাতার উপরে যে প্রিন্টিংটা দেবো সেটা কি নিশ্চয়ই আমি এইরকম ইঙ্কজেট বা লেজার জেটের প্রিন্ট আউট দেবো, এগুলোর দামও অনেক বেশি হয়, কালি খরচও বেশি হয়, কালি মাঝে মাঝে শুকিয়েও যায়। ফলে কি হয়? এই ধরনের প্রিন্টারে কিন্তু ব্যবহার কিন্তু কিছু কিছু পার্টিকুলার জায়গাতেই মধ্যেই সীমাবদ্ধ এবং সেগুলোতেই আমরা বেশি ব্যবহার করি। আর যেমনি এমনি যেগুলো নর্মাল কাজে ব্যবহার করা হয় সেগুলোর জন্যই ইম্প্যাক্ট প্রিন্টারই ব্যবহার করা হয়। সেগুলোর উদাহরণ হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ড্রাম প্রিন্টার। আর কি কি পার্থক্য? পরীক্ষায় কিন্তু দুটো পার্থক্য তোমরা রেডি রাখবে, কারণ পরীক্ষায় ইম্প্যাক্ট প্রিন্টার নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্থক্য কিন্তু আসে। আর কি মূলত যেটা গ্রাফিক্স এর ক্ষেত্রে, গ্রাফিক্স ডিসপ্লের ক্ষেত্রে, গ্রাফিক্স প্রিন্টিং এর ক্ষেত্রে নন ইম্প্যাক্ট প্রিন্টারই হচ্ছে সেরা। সেখানে কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টারের গ্রাফিক্স কোয়ালিটি খুবই খারাপ। তাহলে আমরা প্রিন্টারের পার্থক্যগুলো জানলাম, প্রিন্টার কি কি টেকনোলজি ব্যবহার করে সেটাও জানলাম। একটা হচ্ছে কি হ্যামারটাকে ডাইরেক্ট সংস্পর্শে নিয়ে আসে, সেটাকে বলছি ইম্প্যাক্ট প্রিন্টার। আর যেটা ডাইরেক্ট হ্যামারটা কাগজের সংস্পর্শে আসে না, কালি ছিটিয়ে ছিটিয়ে ওটাকে ডিসপ্লেটা তৈরি করতে হয়, সেটাকে কি বলছি আমরা? নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই পার্থক্যগুলো প্রত্যেক বইতে আছে, বইটা কোনো পার্থক্য যে একটা বইতে থাকবে একটা বইতে থাকবে না এরকম নয়, যে কোনো একটা বই থেকে ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারে 2 থেকে 3টে পার্থক্য তোমরা রেডি করে রাখবে। তাহলে আমরা ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসটা শেষ করলাম।
এবারে কি বলেছি আমি এই ক্লাসটাতে আরেকটা কি শেষ করবো বলেছি, সিপিইউ এর যে দুটো ফাংশন আছে মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটো ডিভাইসের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটো যে মেইন ইউনিট আছে তাদের কাজ আমি করবো বলেছি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখানে দুটো আছে, একটা হচ্ছে এএলইউ আর একটা হচ্ছে সিইউ। সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ওখানে লেখা ছিল, ওটা আমরা আলাদা করে লেখা দরকার নেই। সি হচ্ছে কন্ট্রোল ইউনিট, যে কি করে না ইনপুট এবং আউটপুটের সঙ্গে এবং স্টোরেজ ডিভাইসের সঙ্গে প্রত্যেকটা তো ইন্টারলিঙ্কড, তো তাদের যে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সেইটাকে কার সাহায্যে হয়, কন্ট্রোল ইউনিটের সাহায্যে হয়। কখন স্টোরেজ ডিভাইস থেকে উঠে আসবে মেমোরিতে, কখন ইনপুট থেকে আউটপুট স্টোরেজ হবে সিপিইউতে, কখন আবার হচ্ছে ইনপুট থেকে ডাইরেক্ট আউটপুটে চলে যাবে, সে সমস্ত ইনফরমেশন সমস্ত কোথায় হয় না ওই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পরিচালিত হয়। আর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক যেটা এএলইউ, সে কি করে মূলত প্রসেসিং, অর্থাৎ কি ক্যালকুলেশন এবং প্রসেসিং এর কাজটা কে করে না অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই হচ্ছে মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটো ইউনিটের কাজ। তাহলে আমরা ইনপুট ডিভাইস মানে আমাদের যে ব্লক ডায়াগ্রামটা ছিল সেখানের মধ্যে ইনপুট ডিভাইসগুলো, আউটপুট ডিভাইসগুলো এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটো মূল পার্ট আমরা জেনে গেলাম কি কি কাজে ব্যবহার করা হয়। তাহলে পড়ে থাকছে কি স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসটা দুটো ইউনিটে ভাগ ছিল, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস, একটা হচ্ছে সেকেন্ডারি বা অক্সিলারি স্টোরেজ ডিভাইস। আমি ওই ডিভাইসটা সম্পর্কে পরে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। যেখানে কি একটু বলে রাখি, স্টোরেজ ডিভাইসের দুটো পার্টে যদি ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস, উদাহরণ কি র্যাম এবং রম, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, সেটাকে কি বলছি আমরা হার্ড ডিস্ক, ফ্লপি, সিডি, ডিভিডি, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ। এখন এই যে স্টোরেজ ডিভাইসগুলো বলছি আমি, এই স্টোরেজ ডিভাইস ছাড়াও আরো কিছু স্টোরেজ ডিভাইস আছে, যেমন যেটা আমাদের হেল্প করে সেটা বলছি। ক্যাশ মেমোরি বলে একটা মেমোরি আছে, সেটা কি সেটা আমি পরে বলছি। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম, তোমরা প্রত্যেকে বই পড়ে রেডি করে নেবে। তারপরের ক্লাসটাতে আমি স্টোরেজ ডিভাইস নিয়ে, শুধু স্টোরেজ ডিভাইস নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।